নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ছোট বোন ও মেজ ভাই এর শ্বশুরবাড়ির গ্রামে, অর্থাৎ গৌরহাটিতে। আর আমি এখন উপস্থিত আছি গৌরহাটি রামকৃষ্ণ মিশনে। পিছনেই দেখতে পাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দির। ঠাকুরের বোন মানে ছোট বোন সর্বমঙ্গলা দেবীর বিয়ে হয় এখানকারই বন্দ্যোপাধ্যায় পরিবারের রামসদয় বাবুর সঙ্গে, এবং রামসদয় বাবুর ভগিনী শাকম্ভরী দেবীর বিবাহ হয় রামকৃষ্ণদেবের মেজ ভাই রামেশ্বরের সঙ্গে, অর্থাৎ অদল বদল বিবাহ। তো এই গ্রামেই হচ্ছে ঠাকুরের চরণধুলি পড়ে। এই পবিত্র গ্রামেই গড়ে উঠেছে গৌরহাটি রামকৃষ্ণ মিশন। সেখানেই আছি আমি। এখানে আমি থাকবো 3 রাত্রি, এবং অন্যান্য সকল ভিডিওতে যেরকম করি, আমি যখন আসি এখানকার জায়গার সমস্ত খুঁটিনাটি বিবরণ দেব। কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া, মন্দিরের সমস্ত কিছু, সব জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাবো, আশেপাশের গ্রাম। তো অবশ্যই আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। জয় রামকৃষ্ণ। গৌরহাটি রামকৃষ্ণ মিশন আসার সবথেকে সহজ উপায় হলো ট্রেনে আসা। আপনারা হাওড়া থেকে আরামবাগ স্টেশনে আসবেন। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন, সেই ক্ষেত্রে আরামবাগে এসে আবার বাস চেঞ্জ করতে হবে। আরামবাগ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। স্টেশনের বাইরে বেরোলেই আপনারা দেখতে পারবেন অটো, টোটো, মারুতি ভ্যানের স্ট্যান্ড, এবং যেই মাধ্যমেই হোক আপনারা সেই গাড়িতে করে গৌরহাটি রামকৃষ্ণ মিশন চলে আসতে পারবেন। এটা হচ্ছে এরকম মারুতি ভ্যানের স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড যেতে গেলে এখান থেকে অটো করে যেতে হয় বাস স্ট্যান্ডে। আমাদের 400 টাকা নেবে, গৌরহাটি রামকৃষ্ণ মিশন পৌঁছিয়ে দেবে। আমরা মারুতি ওমনি ভ্যানে করে যাচ্ছি, 400 টাকা নিয়েছে। আপনারা এখান থেকে অটোও করতে পারেন, টোটোও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের থেকে 200 থেকে 250 টাকা নেওয়া হয়। এছাড়া আপনারা যদি বাসে যেতে চান, তাহলে এখান থেকে অটো করে আপনাদেরকে বাস স্ট্যান্ড যেতে হবে। অটো ভাড়া পড়বে 10 টাকা, আর বাস ভাড়া পড়ে 20 টাকার মতো। তো সেক্ষেত্রে এক একজনের 30 টাকার হয়ে যায়। ট্রেন থেকে নেমেই যদি সঙ্গে সঙ্গে আপনারা গাড়ি পেতে চান, মানে যে গাড়িতে আমরা যাচ্ছি মারুতি ওমনি, তাহলে ড্রাইভার দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনারা আগের থেকে ট্রেনে বসেও ফোন করে দিতে পারেন ওনাদেরকে যে আমরা আসছি, তো উনি গাড়ি রেখে দেবেন আপনাদের জন্য। এই হলো গৌরহাটি রামকৃষ্ণ মিশনের মেন গেট। গেট খোলা থাকলে বাইরের থেকেই মন্দিরটি দেখা যায়, অসম্ভব সুন্দর লাগে। প্রবেশ করার সাথে সাথেই বাইরের দিকে এই যে বিল্ডিংটি দেখছেন, এটা পুরনো বিল্ডিং। আগে এখানে দাতব্য চিকিৎসালয় ও অফিস ঘর ছিল, বর্তমানে অ্যাবান্ডেন্ট। দুদিকে সুন্দর ফুলের সারি, আর এই দেখতে পাচ্ছেন ডান দিকেই কত সুন্দর পুকুর, বিশাল বড় পুকুর। আর এই পুকুরে জেলেরা মাছ ধরছে, তো গিয়ে দেখবো যে কিভাবে মাছ ধরে এনারা। মোটা ছেলেরা কিছু রাখ না রে, 2-5 করতে না। মোটা আছে না না, আরে মেরা ফোনটা সমান দিয়ে খোলা। এই মাছ বাজারে নিয়ে যাবে। সেই দাতব্য চিকিৎসালয় বলেছিলাম, আর গেস্ট হাউস প্লাস বাচ্চাদের যেখানে পড়ানো হয় সেটাও এই দিকেই। আগে চলুন ডান দিকে মিশন অফিস রেখে প্রথমে মন্দিরের দিকে যাই। এই হলো এখানে বড় মহারাজের ঘর, আর এখানে হচ্ছে অফিস। এটা হচ্ছে বুক স্টল। এই গেট দিয়ে ঢুকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাধুনিবাস। সাধুনিবাস আবার মন্দিরের পিছন দিক দিয়েও যাওয়া যায়, যেখানে ডাইনিং রুমটা আছে। এই হলো মন্দির। গর্ভমন্দিরের উপরে যে চিত্রটি দেখছেন, এটির কিন্তু একটি বিশেষ মাহাত্ম্য আছে। ঠাকুর একবার তখন অনেক ছোট, যখন তার ভগিনী সর্বমঙ্গলা শ্বশুরবাড়িতে আসেন, তখন দেখেন তার বোন প্রসন্ন মুখে স্বামীর সেবা করছেন।
সেই দৃশ্যটি দেখে ঠাকুরের এত হৃদয়গ্রাহী হয় যে তিনি বাড়ি গিয়ে হুবহু একটি চিত্র অঙ্কন করেছিলেন এবং সেই চিত্র দেখে সবাই খুব বিস্মিত হয়েছিল। সেই ছবিটি তো এখন আর পাওয়া যায় না। বর্তমানে নরেন্দ্রপুরের এক আর্টিস্ট সেম একটি চিত্র অঙ্কন করে মঠকে এই ছবিটি দেন, সেটি এখানে টানানো রয়েছে। এখানে হচ্ছে রান্না বান্না চলছে। এই রুমটা রান্না হয় আর এই দিক দিয়ে হচ্ছে এই সামনেই সাধুনিবাস, যেটা বলছিলাম মন্দিরের পিছন দিক দিয়ে আসা যায়। আর এই হচ্ছে ডাইনিং রুম। এই হলো ডাইনিং রুম। এখানে সকালের টিফিন ছাড়াও দুপুর ও রাতের প্রসাদ দেওয়া হয়। আর পদ্মার ওপারেই হচ্ছে সাধুদের ডাইনিং রুম, একই সঙ্গে পাশাপাশি। এই মন্দিরের পিছন দিকে এগুলো হচ্ছে গেস্ট হাউস। আগে এটাই সাধুনিবাস ছিল, পরবর্তীকালে সাধুনিবাস এবং অতিথি নিবাস দুটোই নতুন হওয়াতে ওইদিকে সরিয়ে নেওয়া হয়েছে। এখানেও কিছু রুম আছে, তবে এই রুমগুলিতে আগে সাধুরা বাস করতেন, এমনকি প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজও সেখানে থেকে গেছেন। তাই যারা এখানে থাকবেন তারা কিন্তু খুবই ভাগ্যবান হবেন। রুমগুলো একটু পুরনো হতে পারে, কিন্তু সমস্ত সাধুদের পদধূলি পড়েছে এই রুমগুলোতে। এইদিকে হচ্ছে গেস্ট হাউস। গেস্ট হাউসের পাশেই আরেকটা পুকুর আছে। আর আপনারা যদি ভাবেন যে কেউ গাড়ি নিয়ে আসবেন, তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা। এই যে পুকুর পাড়েই হচ্ছে কার পার্কিংয়ের ভালো ব্যবস্থা করা আছে। আর এই দিকেও একটা বিশাল বড় পুকুর। চলুন এবার আপনাদেরকে আমাদের গেস্ট হাউসটা একবার দেখিয়ে দিই। এখানে যে দুটো বিল্ডিং দেখছেন, ডান দিকেরটি হচ্ছে অতিথি ভবন আর বাঁ দিকেরটি হচ্ছে দাতব্য চিকিৎসালয়। তো উপরের তলাটি এখনো তৈরি হচ্ছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, পরে আপনাদেরকে দেখাবো।
আর ডান দিকে অতিথি ভবন, যেখানে আমরা আছি। দোতলাটা পুরোটাই অতিথি ভবন, নিচের তলায় শুধুমাত্র একটি রুম আছে। আর পুরো নিচতলায় হচ্ছে ক্লাসরুম। গদাধর অভ্যুদয় প্রকল্প আন্ডারে মঠ এখানে বাচ্চাদেরকে পড়াশোনা করায়, শুধুমাত্র পড়াশোনা নয়, এবং এখানে পড়াশোনা শেষে তাদের খাবার দাবারেরও ব্যবস্থা আছে। অবস্থা এদিক দিয়েই হচ্ছে উপরে গেস্ট হাউস। এই হচ্ছে দোতলা, এত সুন্দর করিডোর। এই হলো আমাদের রুম, 107 নম্বর রুম। এটা হচ্ছে, এখানে 2টো বেড আছে, আর এই দিকেও হচ্ছে 3টে বেড আছে, 4টে বালিশ দেওয়া। মোটামুটি 6 জন ভালো রকমভাবে থাকা যাবে এই রুমে, বেশ বড়ই রুম। এই দিকে হচ্ছে টয়লেট, এটা স্নান করা। আর এখানে কিন্তু শীতকালে আসলে গরম জলের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ল্যাট্রিন, ল্যাট্রিন আর বাথরুম আলাদা। এইখানে এই আর একটা রুম আছে, 106 নম্বর। এটা হচ্ছে সিঙ্গেল বেড, 2 জন শুতে পারবে বা 1 জন আসলে। এটা হচ্ছে সিঙ্গেল বেড, 2 জন শুতে পারবে এখানে, একটা ছোট ঘর। এইখানে হচ্ছে বাথরুম আর ল্যাট্রিন একসাথে। এখানেও কিন্তু গরম জলের ব্যবস্থা আছে, আর এখানে গরম জল কিন্তু সব সোলারই। এইখানে হচ্ছে একটা বেসিনও আছে, সঙ্গে মিরর দেওয়া আছে। এটি হচ্ছে দোতলার একদম শেষ ঘরটি, যেটি একমাত্র এসি রুম। এই রুমটি যদি ফাঁকা থাকে, মানে অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানেও কিন্তু ল্যাট্রিন আর বাথরুম আলাদা আলাদা আছে। টোটাল 25 জনের অ্যাকোমোডেশন আছে এখানে। তবে সবসময় যে 25 জন আসলে 25 জন থাকতে পারবে এরকম না। এক একটা রুম এক এক জনের, মানে 4 জনের রুম, 6 জনের রুম এইভাবে আছে। তো সেই অনুযায়ী লোক আসলে অ্যাকোমোডেশন দেওয়া হয়। এবার চলুন প্রসাদের পালা, আপনাদেরকে দেখাই প্রসাদের কি ব্যবস্থা আছে। সকালের টিফিন, দুপুরের প্রসাদ এবং রাতের প্রসাদ কি কি এখানে পাওয়া যায়। তবে কিন্তু এখানে প্রতিদিন কিন্তু মেনু চেঞ্জ হয়, প্রতিদিন প্রতি বেলায়। সকালের টিফিনে শুরুই হয় ঠাকুরের ফল প্রসাদ দিয়ে, তারপরে এক এক দিন এক এক রকম, কখনো মুড়ি ঘুগনি, কখনো মুড়ি তেলে ভাজা। তেলে ভাজায় আমাদেরকে দেওয়া হয়েছিল বেগুনি, কুমড়োর চপ, আলুর চপ, লঙ্কার চপ, এছাড়াও সঙ্গে মিষ্টি তো ছিলই। আবার কখনো দেওয়া হয় মুড়ির সঙ্গে চানা মশলা, আবার কখনো ব্রেড বাটারও, সাথে চা তো আছেই। দুপুরের প্রসাদেও কিন্তু এক এক দিন এক এক রকমের মেনু। কখনো পুঁই শাক, ডাল, একটি ভাজা ও সোয়াবিনের তরকারি ছিল, সাথে মাছ। আবার অন্য দিন ছিল ভাত, ডাল, গাঁটি কচুর তরকারি, আলুর চোখা, আলু পটলের তরকারি ও শেষ পাতে মাছ। আর শেষ দিন পেয়েছিলাম শুক্তো, কুমড়োর তরকারি, কচুর তরকারি ও মাছ। মাছ আমরা মোটামুটি রোজই পেয়েছিলাম। এছাড়া প্রতিদিনই ছিল আমের আচার, ঠাকুরের পুজোর ফল ও মিষ্টি। এছাড়া
বিকেলে চা বিস্কুট থাকে, রাখাই থাকে, নিজেদের মতো করে নিয়ে আপনারা খেয়ে নেবেন। রাতের প্রসাদেও মোটামুটি প্রতিদিনই আলাদা আলাদা মেনু থাকে, তাই রোজেরটা আর দেখিয়ে ভিডিওটা বড় করলাম না। মোটামুটি ডাল, 2 ধরনের তরকারি রোজই থাকে, আর কখনো কখনো রাত্রে ডিমও থাকে। এছাড়া শেষ পাতের প্রসাদে মিষ্টি তো আছেই। রামকৃষ্ণ মঠ গৌরহাটি থেকে বলছি, স্বামী প্রাণারামানন্দ। আমাদের এই রামকৃষ্ণ মঠ গৌরহাটিতে তৈরি হয়েছে 1971 সালের পরে। এখানে স্থানীয় ভক্তরা শুরু করে। এটি শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র চরণধুলিতে এই গ্রাম গৌরহাটি। সেই কারণেই এখানে ঠাকুর তার বোনের বাড়ি এসেছিলেন। তার বোনের নাম সর্বমঙ্গলা, এবং সর্বমঙ্গলার যে স্বামী বোনের সঙ্গে ঠাকুরের যে মেজ ভাই রামেশ্বরের বিয়ে হয়েছিল, তখনকার যুগে পাল্টি বিবাহ বা বদল বিবাহ হয়েছিল। সেই হিসাবে আমাদের শ্রীরামকৃষ্ণদেব এইখানে এসেছিলেন। এখানে রঞ্জিত রায় যে দিঘির মেলা হয়, এখনও সেই মেলা হয়। সেটি চৈত্র মাসের আমবারণী থেকে শুরু হয়। সেই মেলা উপলক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, এবং সেখান থেকেই খুব সম্ভবত তার বোনের বাড়িতেই এসেছিলেন। বোনের বাড়ি যখন তিনি প্রবেশ করছেন, তখন দেখেন তার ছোট বোন সর্বমঙ্গলা তার স্বামীর সেবা করছে। সেই সেবা দেখে যে ছোট বোনের এরকম স্বামীর প্রতি তার যে প্রীতি ভালোবাসা, সেটা তাকে অবাক করেছিল। এবং যখন বাড়ি ফিরে যায়, তখন তার মা এবং দাদারা জিজ্ঞেস করে যে বোন কী করছে। তখন ও একটি ছবি এঁকেছিলেন। সেই ছবিটি এখন আর পাওয়া যায় না, কিন্তু ওইটিরই অবিকলভাবে আমাদের নন্দপুরের এক আর্টিস্ট, শিল্পী, তিনি এই ছবিটি এঁকেছিলেন, বিশ্বরঞ্জন চক্রবর্তী মহাশয়। যে শ্রীরামকৃষ্ণদেব তখন ছিলেন গদাধর চট্টোপাধ্যায়, সেই সেবা করছে, এবং অন্যরা দেখে সেই ছবি দেখে অবাক হয়েছিল। এই ঘটনাটি লীলা প্রসঙ্গ উল্লেখ আছে। এছাড়া অন্যান্য বইয়ে কথামৃতেরও কিছুটা পোর্শন উল্লেখ আছে। এইটি উপলক্ষ করে এখানে আশ্রমটি শুরু হয়, এবং এই আশ্রমটি চলতে চলতে ছোট্ট পর্ণকুটির থেকে আজ রামকৃষ্ণ মঠে পরিণত হয়েছে। এটি বেলুড় মঠের আন্ডারে সাব সেন্টার হয় 2009 সালে, এবং সম্পূর্ণভাবে আলাদা একটি কেন্দ্র বেলুড় মঠের কেন্দ্র হিসাবে গণিত হয় 2012 সালে। 2012 সাল থেকে আমাদের এই আশ্রম শুরু হয়েছে। সুন্দরভাবে সাজানো গোজানোর কাজ চলছে। এখন অনেক ভক্তরাও আসছে। এখন এই আশ্রমটির মধ্যে আমাদের দাতব্য চিকিৎসালয় আছে, সাধু নিবাস আছে, এবং অতিথি নিবাসও আছে। অতিথি নিবাসে থাকতে পারে। আমাদের কিছু ভক্তরা আসছে, অন্যরাও আসতে পারেন। এই অতিথি যে সেবা আমাদের আছে, সেখানে আসবেন আপনারা। আর আমাদের এছাড়াও আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটও হচ্ছে। এছাড়াও আমাদের অনেক সমাজসেবামূলক কাজ হয়। এখানে আমাদের গদাধর প্রকল্প চলছে। এখন প্রায় 117-18 জন ছাত্রছাত্রী আছে, 1 to 6। এবং এই মন্দিরটি যখন তৈরি হয় 1986 সালে আমাদের একাদশ প্রেসিডেন্ট মহারাজ গম্ভীরানন্দজি মহারাজ এই মন্দিরে উদ্বোধন করেন, এবং দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই মন্দিরে যে মূর্তি আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের, তিনি উদ্বোধন করেছিলেন। তা সেই মন্দির এখন আমাদের সুন্দরভাবে তৈরি করার চেষ্টা চলছে। আমাদের আশ্রমটাকে আরও ভালোভাবে তৈরি হোক, আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা প্রার্থনা করি, এবং আপনাদেরও এখানে আসার জন্য, দেখার জন্য অনুরোধ করি। সমস্ত ভক্তবৃন্দ যারা শুনছে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা থাকবে। এই হচ্ছে মন্দিরকে ডান দিকে রেখে এই দিকে যদি যাওয়া হয়, তাহলে এই দিকটা হচ্ছে আরামবাগ স্টেশন, এবং এই দিকটা আস্তে আস্তে শহরের দিক হয়ে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে আস্তে আস্তে গ্রামের দিক। তবে গ্রাম তো আর প্রত্যন্ত গ্রাম এখন আর নেই। এই অপোজিটের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এরকম।
এখান থেকে সোজা এই পথ দিয়ে গেলে হচ্ছে ময়াল রামকৃষ্ণ মঠ, যেটা হচ্ছে শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের বাড়িতেই গড়ে উঠেছে রামকৃষ্ণ মঠ জন্মভিটাতে। তো অলরেডি সেখানে আমরা গিয়ে ভিডিও করে এসেছি, আমার চ্যানেলে সেই ভিডিও পেয়েও যাবেন। তো এই রাস্তা দিয়ে গেলেই সেটা পড়বে এখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটারের মধ্যে। আমরা এখন যাচ্ছি রামসদয় বাবুর যে ধ্বংসাবশেষ রয়েছে বাড়ির, সেইখানটাতে দেখতে। একদম মন্দিরের থেকে খুবই কাছে, একটুখানি কয়েক পা এগোলেই 1 মিনিট হাঁটতে লাগে না, সামনেই। এবং মন্দির থেকে বেরিয়ে যাকে জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে। এখানে একটা পুরনো শিব মন্দিরও আছে, শিব মন্দির। হচ্ছে প্রাচীন শিব মন্দির, অনেক গভীরে। ও ঝুলেছে এই আলো তো আনতে দেয় না। এদিকে যাও শীতটা এরকম উঁচু জায়গাটা তো। হ্যাঁ, এই বাসবন হয়ে রয়েছে। এই উঁচু জায়গাটা হচ্ছে ঠাকুরের বোন সর্বমঙ্গলার শ্বশুর বাড়ি ভিটে। এখন দেখা যাচ্ছে বেশ উঁচু। হ্যাঁ, এই জায়গাটা তো এখন যাওয়ার কোনো উপায় নেই, সামনে পুরো জঙ্গলে ভরা। এখান দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই খারাপ অবস্থা। আর এনারা বারণও করছেন যেতে, বলছেন সাপঝোপ থাকতে পারে। তবে মিশন যেহেতু নিয়ে নিয়েছে, ভবিষ্যতে এখানে প্ল্যান আছে মন্দির করার। তো এখন তো এই অবস্থায় আছে, যখন মন্দির হবে তখন আসলে নিশ্চয়ই দেখতে পাবেন। এখানে গ্রামে সব জায়গায় দেখছি একটা করে মন্দির আছে। এটি হচ্ছে মা কালীর মন্দির। আর আশেপাশে সব তাঁত শিল্পীদের বাড়ি, যেখানেই যাচ্ছি দেখছি সিল্কের শাড়ি, তাঁতের শাড়ি, সব বোনা তাঁতের শাড়ি। তো চলুন একটুখানি দেখে আসি ওনারা কিভাবে বোনেন। এই বাড়িগুলোতেও সব শাড়ি বোনা হচ্ছে। এখানে পরপর সব বাড়িগুলোতে হচ্ছে এরকম হাতে বোনা শাড়ি হয়, সিল্কের শাড়ি, তাঁতের শাড়ি। এবার আসি, যেটা আপনাদের সবারই প্রশ্ন থাকে যে এইখানে থাকতে গেলে বা মানে থাকা খাওয়ার জন্য কেমন খরচা হতে পারে। তো এখনও পর্যন্ত মঠ থেকে নির্দিষ্ট কোনো টাকা ধার্য করা হয় না। তো আপনারা যা দান দেবেন সেটাই সাদরে গৃহীত হবে। তবে আপনারা জানেনই যে ভক্তদের দানেই এই মঠ মিশন চলে। তো এখন বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনারা বিবেচনা করেই সেই অর্থ দেবেন। এমন না যে কিছু না দিয়ে চলে যাওয়া যাবে, তা তো নয়। আর যে দান দেবেন সেটাও বর্তমান অবস্থা বুঝেই দেবেন, কারণ এখনও পর্যন্ত মিশনের অনেক ত্রাণ কার্য চলছে, বিভিন্ন কাজ এখনও পর্যন্ত অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে অর্থের অভাবে। তো আমরা ভক্তরা যা দান দিই সেই দানেই কিন্তু মিশন চলে। তো সেই বুঝে আপনারা যা দান দেবেন। অসম্ভব সুন্দর কয়েকটা দিন কাটালাম। এখানের শান্ত নির্মল পরিবেশ, আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। কি করে যে আমাদের 3টা রাত্রি কেটে গেল টেরও পেলাম না। আপনারা অবশ্যই আসবেন এখানে। আর এখানের বড় মহারাজ অর্থাৎ অধ্যক্ষ মহারাজ অত্যন্ত ভালো, আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে। যারা জানেন এই মঠ সম্পর্কে তো জানেন, আর যারা জানেন না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আর এখানে আসার জন্য আপনারা ইমেলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন, 2টো নম্বরেই আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে। তো সেইভাবে আপনারা এসে বুক করে চলে আসবেন। এছাড়া আপনারা চাইলে বাড়িতে বসেও অনুদান করতে পারেন এই মঠে। এর পুরো ডেসক্রিপশান আমি এই ভিডিওর শেষেই দিয়ে রাখলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।